আই এম এক্সাইটেড টু সি দিস ফিল্ম যতকাণ্ড কলকাতাতেই, কারণ আমি জানি যে কোথাও না কোথাও ফেলুদা রেফারেন্স পাবো আমি। অ্যান্ড এটার কারণ আপনার কি মনে হয়? তখন তোমায় ভাবতে হবে, আচ্ছা কি কি খায় এই অডিয়েন্স, কি খায়, বেশি লোক যে খায় সেটা তাহলে এটার জন্য আপনার কতটা সময় লাগে টু গেট প্রিপেয়ার্ড ইয়োরসেলফ? খালি ফিল্ম মেকিং না, ইনফ্যাক্ট সত্যজিৎটার সাথে আমার প্রথম যোগাযোগ হয় সন্দেশ। আর কি কি নতুন রিয়েলাইজেশন তৈরি হলো এই কাজ করতে গিয়ে? উনি ছবিগুলো দেখলেন সবাই নিয়ে মন দিয়ে, তারপর বললেন যে বাবু, হ্যাঁ, এবং ওই তারপরে এবং তার মধ্যে মজা একটা জঙ্গলের একটা শট আছে যেটা তার মধ্যে নামগুলো আসে। হ্যাঁ, নতুন একটা পার্সোনালিটির সঙ্গে আলাপ হয়েছিল আমাদের, সেটা তার নাম অনিক দত্ত। আপনি একটু আগে বলছিলেন যে ইউ ডোন্ট এক্সপেক্ট, বাট প্রথম ছবিটা থেকে নিশ্চয়ই এক্সপেকটেশন ছিল। এইটা করতে করতে কোনো একটা সময় নিশ্চয়ই মনে হয়েছিল যে এটা করলে কিরকম সাংঘাতিক মেটেরিয়াল আছে রিগার্ডিং, যেটাকে একটা অলমোস্ট থ্রিলারের জায়গায় নিয়ে যাওয়া যায়। বাবাকে একটা কথা বলেছিলাম যে আই উইল ডাই আ হ্যাপিয়ার ম্যান ইফ আই রিমেন পুয়ার, বাট আই মেক অ্যাট লিস্ট ওয়ান ফিল্ম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমার গেস্ট কে সেটা তো দেখেইছেন। আজকে আমার গেস্ট হলো অনিক দত্ত। অনিকদার সঙ্গে আমার এর আগে আলাপ হয়নি। অনিক দত্ত কাজ আমি দেখেছি, কাজের থ্রুতে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। যখন ভূতের ভবিষ্যৎ প্রথমবার দেখেছি তখন সত্যি আশ্চর্য হয়েছি যে একটা অন্য কিছু দেখলাম বলে মনে হয়েছিল। আমার মনে আছে সাউথ সিটির আইনক্সে দেখতে গেছিলাম, যে এমন কি ছবি যেটা নিয়ে সবাই কথা বলছে। অ্যান্ড বাংলা একটা নতুন পরিচালককে সেদিন সেই সময় পেয়েছিল। তারপর পরপর অনেকগুলো গল্প উনি সেলুলয়েডের পর্দায় বলেছেন, এবং রিসেন্টলি একটি ছবি, মানে খুব শিগগিরই আপনারা যখন দেখছেন তার ঠিক হয়তো দু একদিনের মধ্যেই 26শে সেপ্টেম্বর রিলিজ করছে যত কাণ্ড কলকাতাতে। এটা অবভিয়াসলি নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানেও সত্যজিৎ রায়ের একটা ছোঁয়া আছে নিশ্চয়ই। সেই ছোঁয়াটা ঠিক কীরকম, প্লাস তার ওভারঅল জার্নিটা আমরা জানতে চেষ্টা করছি, যে একটা মানুষ যার ভয়েসটা এতটা ডিফারেন্ট, সে ছোটোবেলা থেকে কীভাবে বড়ো হয়েছে, তার প্রভাব কী কী ছিল, এই সবটা নিয়ে একটা দুর্দান্ত আড্ডা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন, অনেকবার অনেকে রিকোয়েস্ট করেছেন এনার নাম আমাদের কমেন্ট বক্সে, আমাদের কোনোভাবে কানেকশন হয়ে উঠছিল না বা বিভিন্ন সময়ের জন্য। এবার একটা ঠিক উপলক্ষ পাওয়া গেছে। যত কাণ্ড কলকাতাতে বলে একটি ছবি রিলিজ করছে 26শে সেপ্টেম্বর। সেই ছবিটির সূত্রে আজকে আমাদের সঙ্গে আছেন অনিক দত্ত, পরিচালক অনিক দত্ত। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ অনিকদা ফর কামিং। এবং প্রথম যে প্রশ্নটা আমি সবসময়ই করি সেটা হলো, কেমন আছো? কিছু শারীরিক কমপ্লিকেশন আছে, তবে অপেক্ষাকৃতভাবে অনেকটা বেটার। বেশ, যত কাণ্ড কলকাতাতে রিলিজ হচ্ছে, তার নিয়ে বেশ কিছু এদিক ওদিক অনেক ঘটনা, অনেক রকম কাণ্ড। বেলেঘাটার এই ব্যারিস্টার বাড়ি, তাকে ঘিরে কিছু বিক্ষিপ্ত ঘটনা, আর তার সাথে জড়িয়ে থাকা কিছু মানুষজন। আচ্ছা, এই বিষয়গুলোর মধ্যে আদৌ কোনো যোগসূত্র আছে? গোড়াদের গোরস্থানের নিকট অবস্থান, ফিরিঙ্গি দেবালয়ে সন্ত জোহান, তমাস নাম অঙ্কিত চতুষ্কোণে বাঁধা। বাইরে যে সমাধিগুলো আছে তার মধ্যে কি তমাস বলে কারুর? হ্যাঁ আছে তো, একবার দেখা যায়? তোমরাও দেখবে? ব্যাপারটা কি? আমরাও মানে? ইষ্টি নামে পত্র আছে, সাঙ্গ হলো ধাঁধা। অ্যাকশন! এটা তো একদম ফেলুদার ধাঁধার মতো। আ থেকে সরল জটিল আধা, জীবন বড় আজব ধাঁধা। আ থেকে সরল জটিল আধা, জীবন বড় আজব ধাঁধা। আমি এই হেয়ালির জবাব পামু কই, আমি এই হেয়ালির জবাব পামু কই। Do you know this lady? Yeah. She was quite a famous singer at the nightclubs in the 60s.
Come and take me to the moon tonight, my secret lover. একটা বিবাহিত অ্যাংলো মেয়েকে বিয়ে করবে তুমি? তোমার আসপর্দা তো কম নয়। মা বাবু দাদামণিকে এক প্রকার তেজ্য পুত্র করে দিলেন। There was an air of mystery surrounding her. শুনছিলাম মেয়েটা কোথায় নাকি একটা বেড়াতে যাচ্ছে। কোথায় যাচ্ছে জেঠু? যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে, যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে। শাবাশ তোপসে। থ্যাংক ইউ। চলো। কাণ্ড হ্যাঁ ঘটলো। তো এমনিতে হাউ এক্সাইটেড আর ইউ এই ছবিটা নিয়ে? হোয়াটস ইউর এক্সাইটমেন্ট? Well, I will be lying if I say that the excitement is as much as or as it was for my first film. প্রথম ছবি ইয়েতে ঠিক প্রত্যেকবার সেই উত্তেজনাটা, তাছাড়া বয়স বাড়ছে, একটু ম্যাচুরিটি হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা তো একটা থাকে যে হচ্ছে এক্সাইটমেন্ট, ট্রেপিডেশন, কোনো টেনশন নেই। সেটা টেনশন নেই আসলে। আমার মনে হয় একটা আমার ছবি হয়ে গেলে, শ্যুট করা হয়ে গেলেই আমার সেখানেই টেনশন ইত্যাদি যদি কিছু থেকে থাকে। এই ছবির ক্ষেত্রে অন্য জিনিস ছিল যে আমি আমার শারীরিক কারণের জন্য, অসুস্থতার জন্য আমি কিছু শ্যুটে যেতে পারিনি। দার্জিলিংয়ের শ্যুটটা যেতে পারিনি, কলকাতায়ও বেশ কিছুদিন যেতে পারিনি। তো সেটা যখন শেষ করলাম, এবং সেটা আমার পক্ষে অত্যন্ত পীড়াদায়ক ছিল তখন, কিন্তু সামলেছে আমার বাকি টিম, এবং তারপর থেকে আর আমি জাস্ট ওয়েট করছি। পোস্ট প্রোডাকশনটা বিভিন্ন কারণে অনেক দেরি হয়ে গেছে, তার আগে দেরি হয়েছিল আমার অসুস্থতার জন্য আরম্ভ করার। সব মিলিয়ে এটা বিন লিভিং উইথ দিস ফিল্ম ফর ফার টু লং ইনফ্যাক্ট। তো সেটা একটা যন্ত্রণা থাকে না যে একটা ছবি আমি একটা গল্প আমি বলতে চাইলাম এবং বললাম, এবং সেটা আসতে অনেকটা সময় লাগছে, এটার জন্য একটা যন্ত্রণা হয় না? আমার জন্য প্রথম ছবিটা খুব যন্ত্রণা হয়েছিল যে 1 বছর ছবিটাকে ফেলে রাখা হয়েছিল, ভূতের ভবিষ্যৎ। মানে ওটা আদৌ রিলিজ হবে কি না এই নিয়ে আর কি ভাবনা চিন্তা করছিল। ওই করে ফেলেছে আর কি আগে চক্রে, কিন্তু রিলিজ করতেও তো অনেক টাকা টুকা লাগে ডিস্ট্রিবিউশনে। সেই সময় খুব তো আমার স্ত্রী গিয়ে একদিন খুব ঝামেলা করেছিলেন যে, সো আমি বলেছিলাম যে মানে ওই তখন একটা গর্ভযন্ত্রণার মতো প্রথম দিকে থাকে যে যতক্ষণ প্রসব হচ্ছে। তো আমি একদিন বলে ফেলেছিলাম যে তো স্টিল বর্ন চাইল্ড হলো, তাতে খুব মানে আমার স্ত্রী আর কি তাতে একটু ভয়টা পেয়ে গিয়ে বললেন যে তোমরা এটা কী করছো। তারপরে একজন খুব বড় একটা পত্রিকার এডিটর, তিনি ছবিটা দেখেন, প্রডিউসার বলছে তুমি কি করছো, ওটাকে ফেলে রেখেছো, তুমি এক্ষুনি করো এবং আমায় কী কী করতে হবে বলো। খুবই হেল্প করেছেন, উনি আর নেই, সুমিতদা। আই এম ইটারনালি গ্রেটফুল টু। তারপর হলো, সুতরাং হ্যাঁ এটা তো ফ্রাস্ট্রেটিং ছিলই। মানে একটা করার পর ইউ ওয়ান্ট টু গেট ওভার উইথ ইট। ঠিক ঠিক ঠিক, গেট ডান উইথ, একদম। তারপর যা হয় আর কি, অনেক দিন বাদে ডাবিং হলো, তারপর আবার কিছুদিন পড়েছিল, বাকি পোস্ট প্রোডাকশন হলো। সুতরাং আই হ্যাভ স্লোড ডাউন নাও আ লট। এত সত্ত্বেও এটা একটু বেশি দিন হয়ে গেছিল। আর আমার না, আমি খুব মাল্টিটাস্কিং না, মানে এটা করতে করতে যে প্যারালালি আরও 2টো ছবি করে ফেলবো, এটা অন্য কেউ হলে হ্যাঁ করে ফেলতো, আমার হয়নি বা হয় না, দুটোর কিছু একটা হবে। আর ওই শুটিংটা করতে গিয়ে আমি বুঝলাম যে আমার আর সত্যি শুটিং করার মতো অবস্থায় আমি কবে আবার আসবো, আদৌ আসবো কি না, এরকম একটা। সুতরাং আমি এইটাকে অ্যাটলিস্ট ঘাট থেকে নামানো যাকে বলে সেটা বেশ।
অবশ্যই একটা মানে যে কোনো ক্ষেত্রে আমাদের ছোটবেলা বা বাঙালির নস্টালজিয়াতে ফেলুদা এবং সত্যজিৎ রায় দুজনই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ তো নেই। এখানে আমরা কি এক্স্যাক্টলি পেতে পারি, মানে কি এক্সপেক্ট করবো? আমি একজন ফেলুদা ফ্যান হিসেবে এখানে কি এক্সপেক্ট করবো? আরেকজন ফেলুদা ফ্যানের সাথে সাক্ষাৎ? হ্যাঁ, মানে তার, আমি তো ফেলুদার গল্প নিয়ে করতে পারিনি বিভিন্ন কারণে, বাবুদা করেন, অন্যান্যরা সুযোগ পেয়েছে অন্যভাবে। তো আমার 100 বছরের সময় মনে হয়েছিল যে এইটা করি, যেটা মানে আমার সেই নেই, স্পর্ধা নেই যে ফেলুদা লোকে সেটা অ্যাকসেপ্টই পাবো। সুতরাং কোথাও একটা সেই ইনফ্লুয়েন্স থাকবে নিয়ে লিখবো বলে গল্পটা ফেলে ফেললাম। তার মধ্যে কিছু কিছু এলিমেন্ট রয়েছে যেটা ফেলুদাতে আমরা পেয়েছি, কিন্তু গল্পটা তারপর যেটা দাঁড়ালো যে প্রথমে একটা ওনার যেরকম অনুপ্রাস বা অ্যালিটারেট করে নামগুলো হয়, হ্যাঁ, গ্যাংটকে গন্ডগোল টাইপের, সেরকম হেমেনবাবুর হেয়ালি বলে। তারপর দেখলাম যে এইটার বড় স্কোপ আছে, যে খালি কারণ এই ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ নিয়ে অনেক হয়ে গেছে, মানে ডান টু ডেথ একদমই। তো আমি বললাম আরেকটু বড় গল্পটাকে যদি করা যায়। তো তখন আমার আরেকটা মাথায় ছিল যে একজন বাইরে থেকে এসছে, তখন অবশ্য ইংল্যান্ড বাবা হয়েছিল, এখানেও সেটাকে ইনকর্পোরেট করা হয়েছিল, তারপর সেটা বাংলাদেশ হয়ে গেল, এসে তার শিকড়ের সন্ধানে, সার্চিং ফর হার রুটস, তার মার বায়োলজিক্যাল যারা তাদের একটা ক্লু পাওয়া গেছে যে সেটা কলকাতাতেই। সুতরাং তারপর যত কাণ্ড হলো কলকাতাতেই, এবং সেটা একটা পয়েন্টের পর এরকম একটা চিঠির মাধ্যমে একটা হেয়ালি মতো এলো, যেটা খুবই ফেলুদার ইয়েতে থাকে, নানা রকমভাবে পেয়েছি আমরা। এবং ঘটনাচক্রে ওই ছেলেটির নাম তপসে, যে ওকে হেল্প করলো। আচ্ছা, সেটা আমারও এক বন্ধুর ছেলের নাম আমি দিয়েছিলাম তপসে, ও সত্যজিৎবাবুর যে মারা যান জন্মেছে। আচ্ছা, সে এখন বেশ বড়টারও হয়ে এডিট করছে, মিউজিক দিচ্ছে, একটা কানে ড্রপই পেয়েছিল। ওর দাদা যে আমার ছিল ভূতের ভবিষ্যতে অবজারভার অ্যাসিস্ট্যান্ট ছিল, তারপর FTI যা ক্যামেরার কাজ করে, ও ক্যামেরাম্যান ছিল এই ছবিটা, খুব নাম করেছে যেটা পায়েল কাপাডিয়ার ছবি, এবং তপসে মিউজিক দিয়েছে। তো সেরকম আরেকজনকে করা হলো, যে যার ডাকনামটা দিয়ে একটু খটোমটো, এই জন্য ওর বাবার বন্ধু একজন, ওর ডাকনামটা বললো তপসেতে। আচ্ছা আচ্ছা, মানে সেটা একটা রিয়েল লাইফ জায়গা থেকেই আপনি ওটাকে করেছেন। এবং যেহেতু যার নাম তপসে হবে, সে ফেলুদার ব্যাপারে একটু বেশি ওয়াকিবহাল, উদ্গ্রীব ইত্যাদি হবে, অবসেশনও আমাদের অনেকের আছে। আর যেটা হলো যে মেয়েটি আসছে বাংলাদেশে, সেও ফেলুদার ফ্যান। মানে ইংল্যান্ডে আমার এক বোন থাকে, ওখানে পড়ায় অক্সফোর্ডে, সেও এত ফ্যান যে তার ছেলের নাম, সে আধা ইংরেজ আধা তার নাম ফেলু দিয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো ওকে ঠিক মতো বাড়ানো হয়, ফ্যালেও বলতো, তারপর এখন বলে ঠিকঠাক। তো এই কিছু 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 পাওয়া যাবে সাদৃশ্য, অত ওর মতো তো লিখতে পারবো না বা ছবিও করতে পারবো না, লেখার থেকেও বেশি ছবি করাটা। আপনি মানে আপনার ফিল্ম মেকিংয়ে, তা মানে ফিল্ম মেকিংয়ের দুবার খুব পরিষ্কারভাবে দেখা যায় যে সত্যজিৎ রায়ের ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে, একটা অপরাজিত, একটা এটা। তাছাড়াও আপনার ছবিতে একটা শহুরে উইট পাওয়া যায়, একটা শহুরে ব্যঙ্গ আছে, এবং শহুরে একটা উইট আছে, এই যেটা আমরা সত্যজিৎ রায়ের প্রচুর লেখাতে পাই। এবং আমার মনে হয় যে ওইটা মানে আপনাকে এই প্রশ্নটা করার মানে প্রশ্নটা অ্যাকচুয়ালি হলো যে আপনার ফিল্ম মেকিং কতটা সত্যজিৎ রায় থেকে ইন্সপায়ার্ড, বা সত্যজিৎ রায় আপনার কাছে কি ম্যাটার করে? ফিল্ম মেকিং না, ইনফ্যাক্ট সত্যজিৎ রায়ের সাথে আমার প্রথম যোগাযোগ হয় সন্দেশ মাধ্যমে। আমার
মা ওখানে তখন ট্রায়াঙ্গুলার পার্কে অফিস ছিল, আমাকে গ্রাহক করে দেন, সেটার মানে হলো মেম্বার বুঝলাম। এবং আমার ওই মাসে বা যেই সময় আসার কথা একটা করে ওরকম গোল করে গোটানো একটা ম্যাগাজিন আসতো, ওপরে একটা ব্রাউন পেপার মারাটা আমার নাম লেখা থাকতো, সেটাতে বেশ ইম্পর্টেন্স পেতাম। এবং একটা ওই ইয়ের কাভারের যে কালি বা রঙের যে গন্ধটা, সেটা খুব প্রথমেই সেটা নিয়ে, এবং কাভারগুলো দুর্ধর্ষ লাগতো। ওর যেটা হতো যে 1 বছরে একটা ডিজাইন, কিন্তু কালারগুলো পাল্টাতে থাকতো। নৌকর পাল হয়তো পাল্টা, হয়তো সন্দেশ। তো তাতে ইলাস্ট্রেশন, আমি ছবি আঁকতাম এবং ইলাস্ট্রেশন ওনার খুব ভালো লাগতো, এবং নানা রকম স্টাইল এবং অন্যরকম লাগতো। পরবর্তীকালে বুঝেছি যে ওটা কিছুটা নানা রকম ক্যামেরা অ্যাঙ্গেল, মানে পয়েন্ট অফ ভিউ শটস, ওভার দ্য শোল্ডার শটস বা ওয়াইড অ্যাঙ্গেল, খুব যদি ড্রামাটিক কিছু করতে যায়, দৌড়চ্ছে বা ঘুষি মারছে বা পাটা ইয়ে করছে, সেইভাবে আঁকতেন। তো সেইটা ইনফ্যাক্ট আমার বাবার একজন আর্টিস্ট বন্ধু, শ্যামল কাকু, মৌলু কাকু বলতেন, শ্যামল সেন, তিনি বললেন যে তুই তো মানিকদারে ঝাইরা দিস, বলে একদিন চল আমার সাথে। ততদিন সম্ভবত বাদশাহী আংটিটা বেরিয়ে গেছে এবং কাভার, এবং মানে ফেলুদাতে ঢুকে পড়েছি ফুলফিলে, কিছুদিন বাদে প্রফেসর শঙ্কু ইত্যাদি অন্যান্য 1 ডজন গল্প। তো সেইটা হলো আমার প্রথম ইন্ট্রোডাকশন, এবং ওর বাড়িতে নিয়ে যায়, বিরাট লোক, কিন্তু অ্যাকচুয়ালি কত বিরাট লোক সেটা বুঝতে আমার সময় লেগেছিল বড়। খুবই তখন আপনি খুবই ছোট, কর্ডিল, হ্যাঁ, স্কুলে 5-6 উনি ছবিগুলো দেখলেন সময় নিয়ে, মন দিয়ে। তারপর বললেন যে বাবু এই ধরনের সাবজেক্ট খুব আঁকে। তো তারপর একটা ছবিতে উনি লিখে দেন শ্রীমান অনিক্ষত্রিতরা, যেটা আমার স্কুল থেকে ঝাড়া যায়। আচ্ছা, ঝেড়ে যে কী করেছে ভগবান জানে, কারণ আমার নামটা লেখা। তো সে আমার মানে যেই সব জিনিস হারিয়ে গিয়ে আমি খুবই মানে এখনও ভুলে উঠতে পারিনি, তার মধ্যে এটা একটা। তো তারপর আস্তে আস্তে ওর প্রথমে ছোটদের ছবি, একবার পথের পাঁচালী আমার তোর দিদিরা দেখতে নিয়ে গেছিল, সেইটা দেখে আমি খুব কান্নাকাটি করেছিলাম, যেমন বলেছিলাম এই আমি আর দেখবো না সিনেমাটা। তারপর অনেক ইংরেজি ছবি দেখলাম যেগুলো মোর চেয়ারফুল, এবং শেষ পর্যন্ত গোপী গায়েন বাঘা বাইনা, সেই আমার এটা কাটলো, ভয়টা কাটলো যে বাংলা ছবির মানেই খুব দুঃখের হবে। ও আচ্ছা, তো এটা ছিল এক সময় ভয় যে বাংলা ছবি মানে দুঃখের হবে। হ্যাঁ, ওই পথের পাঁচালীতে যখন মৃত্যু টিত্যুগুলো না, মানে আমার মেয়েকে আমি নিয়ে গেছিলাম প্রথম লায়ন কিং দেখাতে, তখন আবার ওর মা ট্যুরে ছিল বাইরে, মানে আমার স্ত্রী। তো প্রথমে সেই মেট্রোতে বললাম কী রে মজা দেখতে হবে, আমি ভেবেছিলাম যে ও মেট্রো স্টেশন নিজে থেকে দরজা খুলে গেছে। আমরা তো সেরকম দরজা দেখতে সেই বিড়লা সায়েন্স মিউজিয়ামে টেক মিউজিয়ামে, তাতেই আর কি বারবার ক্রস করে ঢুকছি। এরা এত কিছু টেলিভিশন ইত্যাদির মাধ্যমে দেখে গেছে যে কিছুই খুব নতুন তাদের লাগছে না, হ্যাঁ ঠিকই আছে আর কি, এরকম একটা। তারপর সিনেমা তো দেখতে আরম্ভ করলাম, টিকিট না পেয়ে একদম ফার্স্ট হতে এরমভাবে বসে। একটু বাদে তো সিম্বা মারা গেল। তারপর তখন আমায় বলছে ওর কী হলো, আমি বললাম মারা গেলে কী হয়। তো আমি যতটা সিম্পলভাবে এবং যতটা কম হৃদয় বিদারকভাবে বলা যায় বলার চেষ্টা করলাম, তাতে অশ্রুধারা বেরিয়ে এলো এবং বললো যে মা কোথায়, বললাম তুমি চলো, হয়ে গেছে তোমার সিনেমা, বাড়ি চলো। তো সেই জন্যে মানে ডিলিং উইথ ডেথ, সেটা বোধহয় আমাদের ছবির মাধ্যমে প্রথম হয়। তারপর আস্তে আস্তে সয়ে যায় পরিচিত নিকটজনের দাদু দিদিমা ইত্যাদি থেকে আরম্ভ করে।
তো সেইটা একটা, হ্যাঁ সেটা একটা প্রভাব পড়েছিল। কিন্তু আবার বাঘাবাইনে গেছে আপনার এই বাংলা ব্যাপারে তার অনেক সাউন্ড অফ মিউজিক হয়ে গেছে, বর্ন ফ্রি, এগুলো ইংরেজি ছবি ঠিকঠাক লাগতো। এইটা দেখে বুঝলাম যে বাংলায় তো খুব কম ছোটদের ছবি বলে হতো, আর সেটা খুব কম খবরও পেত, কারণ ঋত্বিক ঘটকও ছোটদের ছবি করেছেন, মৃণাল সেন ছোটদের ছবি করেছেন, সেটা কতজন দেখেছে আমি জানি না। তপন সিনহা তো করেছেন। হ্যাঁ, এই যে আমি সবসময় জিজ্ঞেস করি ছোটবেলাটা কিরম ছিল। আপনার ছোটবেলায় পড়াশোনার বাইরে একটা বাচ্চার নিজস্ব জগৎ হয়, সেই জগতে কি কি ছিল মেজরলি? আঁকা ছিল? আমার বেশিরভাগটাই পড়াশোনার বাইরে ছিল। পড়াশোনায় সেরকম কিছুটা যেটুকু আর কি করতে হয় বাধ্যতামূলকভাবে, পড়ার বইয়ের তলায় কমিক্স থাকতো ইত্যাদি, বা নিচু হয়ে খুব মন দিয়ে পড়ছি, কিন্তু আসলে ইয়েতে একটা ছোট্ট ট্রানজিস্টারে কমেন্ট্রি শুনছি আর কি রাত্রেবেলা, ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার খেলা হচ্ছে, ওটা পুরো লাইভ মানে শুনেছি আর কি। বিশ্বনাথ আর গাওয়াস্করের একসাথে সেঞ্চুরি ওইটাতেই ছিল সম্ভবত পরশমে। তো জগৎটা ছিল, আমি খুব একা ছিলাম, কারণ আই ওয়াজ সিঙ্গল চাইল্ড। আমি জন্মাই একটা যৌথ পরিবারে, যেটা বিশাল অনেক মেম্বার ছিল, কিন্তু খুব ছোটোবেলায় আমরা সিঙ্গল ইউনিট ফ্যামিলি হয়ে যাই। আমি একা, বাবা মা সন্ধ্যেবেলা বেরোতেন, আমি একাই থাকতাম, আমি একাই এন্টারটেইন করতাম। ওদের শিবুদা ছিলেন কাজের লোক, ওদের আবার আউট হাউস বাইরে একটা ঘর ছিল। তো অনেকটা সময় আমি নিজে একদম একা একটা বাড়ির মধ্যে, ওই পিকুর ডায়েরিতে যেরকম পিকুর অবস্থা ছিল, তো সেইখানে অনেক কিছু করতাম। যেরকম আমি ক্রিকেটের মানে বোলারও আমি, ব্যাটসম্যানও আমি, কমেন্টেটরও আমি, এইভাবে নানা রকমভাবে নিজেকে এন্টারটেইন করতাম। এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে মানে এটার সাথে সিনেমার কানেকশন হলো, কিছু কিছু জায়গায় হয়তো গান, গুপি গাইনের একটা গান হয়তো সেটা করে ঘুরে বেড়ালাম। সেটা আবার আমরা করেও ছিলাম, আমরা কয়েকজন মিলে পাড়ায়। আচ্ছা আচ্ছা। খুব যে আর বিকেলবেলা স্কুল থেকে ফিরে ব্যাগটা ছুঁড়ে ফেলে খেলতে যেত, ফুটবল হলে ফুটবল। আমার ক্রিকেটটা খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে, এবং মানে এই খুব সাম্প্রতিককাল IPL এসে যাওয়ার পর আর আমি দেখতে পাচ্ছি না, এটা ক্রিকেটই মনে হয় না। কিছুদিন যতদিন টেস্ট ম্যাচ ছিল এবং ওয়ান ডে অবধিও, 50 ওভার ওয়ান ডে অবধি, হ্যাঁ মানে খুবই, মানে আমি তখন কাজ বন্ধ রেখে করতাম। একদম প্রথম যখন ওয়ান ডে আসে তখন তো 60 ওভার ছিল, একদম শুরুর ওয়ান ডে, মানে তখন আমাদের মানে একদম শুরুর দিকে। কিন্তু অ্যাকচুয়ালি এটাও আমি ওই আপনার সঙ্গে এখানে রিলেট করতেই পারি যে সেটা বোধ হয় যে এতে ক্যারি প্যাকারের, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা খুব কম দিনের জন্যই ছিল। আর এই ক্রিকেটের ক্ষেত্রে আমিও ছোটবেলা থেকে অবসেসড ছিলাম ক্রিকেট নিয়ে, অবসেসড, মানে ক্রিকেট ছাড়া আর কিছু ছিল না আমার। সিনেমার থেকে অনেক বেশি আমার, একদমই আমারও তাই ছিল। সিনেমা তো অনেক পরে এসছে আমার জীবনে, মানে সেই অর্থে সিনেমা ছিল মানে দেখা সিনেমা বা সিনেমা দিয়ে। ওই সময় থেকে আজকের দিনের ক্রিকেটটা, ওই সময়ের ক্রিকেটের যে একটা, সেখানেও আবার কানেকশন আছে। সত্যিবাবু নিয়ে খেলতেন, হ্যাঁ হ্যাঁ, এবং লেখা লিখেছেন। ফেলুদা ক্রিকেট খেলতো। তারিণী খুড়োর একটা দুর্দান্ত গল্প আছে, খেলোয়াড় ক্রিকেটার তারিণী খুড়ো বলে, মানে ওনার তো ক্রিকেটের প্রতি একটা, ওদের বাড়িটাই তো না বড়দারঞ্জন, হ্যাঁ হ্যাঁ, উনি প্রথম বাঙালি আর কি যিনি ক্রিকেট খেলার করে। আমার একটা ছবি রয়েছে যে উনি বোধহয় স্টুডিওতে শটের মাঝে বল করছেন। আচ্ছা। এবং ফেলুদাও ছিল অফ স্পিনার, লখনৌতে খেলতে গেছিল ইউনিভার্সিটি। ঠিক, বাদশাহ আংটিতে এটার একটা রেফারেন্স আছে ঠিকই। ক্রিকেট তো ছিল, আর তার মধ্যে আপনার আঁকাও ছিল সঙ্গে, ছবি আঁকতে ভালো লাগতো। এই লিখতাম মানে কম্পালসিভলি, ইয়েগুলো ভরে যেত, মানে অন্য অঙ্কের খাতা পেছন থেকে হতে থাকতো। তারপর আমার টিচার বলছিলেন ওরা একটা ড্রয়িং খাতা কিনা দেন। আচ্ছা। তারপর ড্রয়িং খাতায় আঁকা আরম্ভ। বড় হওয়া কলকাতাতেই?
একদম। আচ্ছা, আরেকটা জিনিস আমি রিলেট করতে পারলাম, কলকাতা আর মামাবাড়িটা ছিল ব্যারাকপুরের জুট মিল কোয়ার্টার, ওই অলসো কলকাতা। হ্যাঁ, কিন্তু ওইটা আবার আরেকটা স্মৃতি, মানে মামাবাড়ি যাওয়াটা একটা আলাদা জায়গা। টিকেন্ডে অন্যান্য আত্মীয় স্বজন ওইখানে ব্যারাকপুর ক্লাব, সেটা খুবই মনোরম একটা জায়গা ছিল। এই ঘিঞ্জি ব্যারাকপুরটা না। আমি আজ থেকে 15 বছর আগে যে ব্যারাকপুরে গেছি, সে ব্যারাকপুরটা আজকে নেই। মানে এত শান্তি লেগেছিল আমার গিয়ে। জুট মিল কোয়ার্টারগুলো ভীষণ সুন্দর ছিল, সেই পুরনো ব্রিক লেন নিয়ে। তখন আমি যখন কথা বলছি তখন সাহেবরা সবে যাচ্ছে ওই সাহেবি ব্যাপারগুলো, এগুলো তখন মানে এর মধ্যে কোয়ার্টার্সের মধ্যে টেনিস কোর্টস ছিল, যেটা বন্ধ হয়ে গেল। তারপরে তো এখানকার ব্যবসায়ী মারোয়াড়ি কিনে ফেললো, এগুলোকে সব উড়ে গেল, প্লেগ্রাউন্ডস, বাড়িগুলোকে ছোট ছোট করে দিল। তা আমি যখন গেছি তখন খুবই ওই ফায়ার প্লেস আছে, সকালবেলা মালি এসে ফুল লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর ব্যারাকপুর ক্লাব ওয়াজ লাইক এ ড্রিম, মানে আনাদার ভার্সন, পারহ্যাপস এ বিগার ভার্সন অফ টলি ক্লাব। ইয়টিং হতো, যেটা কলকাতায় আর আগে পরে কোনো দিন হয়নি, মানে ভারতবর্ষে কম জায়গায় আছে, বম্বেতে। তারপর মোটর রেসিং হতো, ওদের এয়ারফোর্স যে ইয়েটা ছিল, এয়ারপোর্টটা ছিল ছোট, তো অন্যরকমের আরেকটা। আর আমি দক্ষিণ কলকাতায় থাকতাম, স্কুল টুরগুলো ওই অঞ্চলেই, গড়িয়াহাট অঞ্চলেই। আচ্ছা, তারপর আস্তে আস্তে এগোলাম, কলেজে গেলাম সেন্ট্রাল ক্যালকাটা, পার্ক স্ট্রিট, তার আশপাশটা এক্সপ্লোর করা। তারপর উত্তর কলকাতা কিছু। সিনেমাটা কখন মাথায়, বা এই যে এই মিডিয়ামটা, এটা কবে মনে হলো যে আই ওয়ান্ট টু ডু দিসটা সম্ভবত আমাদের ঠিক স্কুলের পর দূরদর্শন এলো, তখন শনি রোববার দেখাতো সব রকম ছবি, সোকল কমার্শিয়াল ছবি তো দেখাতো, এবং এদের আর কি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক বাবু, তপন সিনহা, তরুণ মজুমদার। তো তখন খুব চমৎকৃত হতাম এবং আরও ছবি দেখতে ইচ্ছে হতো। তখন তো অত সুযোগ ছিল না, এইসব ইন্টারনেটের কোনো ব্যাপার ছিল। তখন হয়তো কোনো একটা মামার কার্ড বাড়িয়ে যেতে বুঝি না বুঝি গিয়ে দেখে আসতাম ফিল্ম সোসাইটির। তারপর VHS এলো কিছু বিদেশি ছবি, কিছু কিছু অন্যান্য জায়গায় ফিল্ম সোসাইটির সরলা রায় মেমোরিয়ালে হতো, কিছু ভালো ছবি দেখাতো যাদবপুরের গান্ধী ভবনে। এই বিদেশি ছবির সাথেও, কিন্তু আমি যে খুব পরের দিকে যে পুরো টারকভস্কি দেখে মানে গুলে খেয়ে ফেলেছি, বা মানে আলমোদোভার হোক বা এই হোক সেই হোক, আমাদের ট্যারান্টিনো, সেরকমটা না। আমার ইউনিভার্সটা প্রিটি মাচ রয়ে গেছে সত্যজিৎবাবু। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা, ওইটা একটা উইথ পারপাসফুলি শর্ট ফিল্মস, ডকুমেন্টারিজ, যা যা সেগুলো সব কিছু করেছি। আর অন্যদেরও কিছু কিছু ছবি দেখেছি। তো এইটা করতে করতে কোনো একটা সময় নিশ্চয়ই মনে হয়েছিল যে এটা করলে কীরকম হয়, মানে নিজে না করলেও হয়তো ফিল্মের ক্রিটিক বলবো না, নিয়ে লেখালেখি ইত্যাদি হয়তো কোনো না কোনোভাবে আমি জড়িয়ে পড়তাম। তো ফাইনালি আমার মনে হলো যে ভিজুয়াল মিডিয়াম তো, এবং যেহেতু ছবিটাকে, তারপর স্টিলস ছবি তুলতে আরম্ভ করলাম। একটা পয়েন্টের পর SLR ক্যামেরাও একটা পাওয়া গেল, যদিও সেটা বেশি দিন ছিল না আমার কাছে, কিন্তু তখন ওই টেমিং সেন্সগুলো আস্তে আস্তে হচ্ছে, এবং এটা যদি নড়ে চড়ে ওঠে ছবিটা কি হয়। তখন তো আর এরকম দুমদাম ভিডিও ক্যামেরা অ্যাভেলেবেল ফোনই ছিল না। না, তো সেটা হলে আরও অনেক আগে হয়ে যেত। আমি বেশ
অনেক দিন বাদে বিজ্ঞাপনের মাধ্যমে আমি এসে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে প্রথমে কাজ করি কিছুদিন, এবং মানে সেটা দুটোই হচ্ছে আর কি, যে সিনেমার কাছাকাছি আসছি অথচ একটা মাসের শেষে মাইনে পাচ্ছি। সেটা ততদিনে দরকার হয়ে পড়েছে, কারণ আমি বাবার ব্যবসা ট্যাবসায় যাইনি, আমাকে দূর করে দেওয়া হয়েছিল তার জন্য। আচ্ছা, তো বাবার ব্যবসা ছিল? হ্যাঁ, বাবার চা বাগান ছিল। আচ্ছা, আমার ঠাকুরদাও ব্যাংকিংয়ের লোক, ব্যাংক। আচ্ছা, আমি তখনও প্রথম চেকটা পেয়ে ইয়ের তফাৎ যাই না, একটা মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের। হ্যাঁ, আচ্ছা। তো কোনোর মধ্যে কিছু হয়নি। এইটা তারপরে এদিক ওদিক ঠক্কর খেতে খেতে বিজ্ঞাপনের ছবি অনেক দিন ধরে করলাম, ফিচার করার পাচ্ছিলাম না। যখন ভেবেছিলাম ছেড়ে দিয়েছে আর হবে না, তখন ফস করে একটা সুযোগ এলো এবং করলাম। তারপর কয়েকটা ছবি হয়েছে, বিরাট বডি অফ ওয়ার্ক তো নেই, আমি অনেক না, কিন্তু ভূতের ভবিষ্যৎ এটা খুব ইম্পর্টেন্ট সিনেমা বলে আমার মনে হয়। এটা মানে আপনি আছেন বলে না, আমি জেনারেলিও সবসময় বলি যে ভূতের ভবিষ্যৎ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিনেমা। কারণ কেন আমার জন্য মনে হয়, প্রথম কথা হলো অনেক দিন পর একটা স্যাটায়ার হলো, অনেক দিন পর একটা সোশ্যাল কমেন্ট্রি উইথ স্যাটায়ার হলো বাংলায়, এবং যেটা মানুষ মানে আমি বলছি আমি কিন্তু খুব বেশি বাংলা সিনেমা যে আমি প্রচণ্ড দেখতে সবসময় যেতে পারি বা যেতে ইচ্ছে হয় তাও নয়, কিছু কিছু সিনেমা দেখতে যেতে ইচ্ছে হয়। ভূতের ভবিষ্যৎ কিন্তু যখন রিলিজ হয় সেই সময় আমি এবং আমার বেশ কিছু বন্ধুবান্ধব তারা গিয়ে কিন্তু হলে আইনক্সে দেখেছিলাম, সাউথ সিটি আইনক্সে, এবং আমরা মানে থ্রু আউট এন্টারটেনড হয়েছিলাম। অ্যান্ড হুইচ ইজ আমার মনে হয় এন্টারটেনমেন্ট ইজ ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট থিং সিনেমা থেকে, যেটা আমরা এক্সপেক্ট করি। তার সঙ্গে আমরা একটা অন্য ভয়েস দেখতে পেয়েছিলাম, একটা অন্য কোনো একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভটা আমার পরিচিত নই, নতুন একটা পার্সোনালিটির সঙ্গে আলাপ হয়েছিল আমাদের, সেটা তার নাম অনিক দত্ত। এবার সেটা যখন রিলিজ হয়, মানে আপনি একটু আগে বলছিলেন যে ইউ ডোন্ট এক্সপেক্ট, মানে সিনেমা শ্যুট হয়ে গেলে ইউ ডোন্ট এক্সপেক্ট, বাট প্রথম ছবিটা থেকে নিশ্চয়ই এক্সপেকটেশন ছিল। সেটা মানে হাউ ওয়াজ দ্য ফিলিং, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? এক্সপেকটেশন মানে আমি বলেছিলাম যে আমি একবার আমার বাবাকে একটা কথা বলেছিলাম যে I will die a happier man if I remain poor, but I make at least one film, than if I become rich and not make any films. তো সেটাই যে একটা ছবি করছি শেষ পর্যন্ত, এবং সেটা হলো। এখন তো অল্প বয়স থেকে সেই সেলফোনে পরে শর্ট ফিল্ম টর্ট ফিল্ম করে টরে, তো আমাদের যে প্রতীক্ষাটা সেটা সাংঘাতিক ছিল, এবং শেষ পর্যন্ত হলো অনেক বাধা বিপত্তি পেরিয়ে। সব কিছু যে মনের মতো হলো তাও না, কিন্তু একটা ভীষণ ওভারওয়েলমিং একটা রেসপন্স এলো, মানে দুটো দিক থেকে, একটা হলো ক্রিটিক্যালি অ্যান্ড বক্স অফিস। ঠিক, তাতে প্রথম দিকে ভালো লাগছিল, তারপর একটু ঘাবড়ে গেলাম যে এটা কেসটা কী হচ্ছে। আমি তো সবাই, আমার মনে আছে আমি আর অভিকের দেখা হয়েছে, তারপর যে ক্যামেরাম্যান, ও তখন খুব নাম করছে, ওয়ান অফ দ্য বেস্ট, খুবই কম টাকা নিয়েছিল। তার আগে ও তখন সবে বান্টি বাবলি করেছে, তার 10 গুণ বেশি টাকা পেয়েছে। তো বলো কী হচ্ছে বলো, তাই বলো হ্যাঁ আমিও ভেবে পাচ্ছি না এটা কেসটা কী হচ্ছে। এবং কি অর্গানিক্যালি হয়েছে না পুরো বিষয়টা। মানে আমি অনেককে জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে কী এক্স্যাক্টলি, যে এই যে এক একজন বলে 100 বার দেখেছি বা দেখেছি, দেখতে থাকি একটা ল্যাপটপে এতে, এবং এত হামলিং লাগে এক এক সময়। আমার মনে আছে যে কোনো একটা প্রেমিয়ারে বাবুদারি বোধ হয়, যেখানে ভূতের ভাই বলে দাঁড়া তোমার একজনের সাথে আলাপ করে দিয়েছি, সেটা হলো বুনিদির কোনো দিদি আর কি। তিনি বললেন যে আমার হাজব্যান্ড টার্মিনালি হিল, আপনার কাছে আমি খুবই কৃতজ্ঞ। আমি বললাম আপনি বলবেন না, উনি ওর ল্যাপটপে ওটা রেখেছেন আর মাঝে মাঝে ওটা দেখেন আর হাসেন, ওই একবারই। তো আমি বললাম যে এইটাতে আমার এই ক্যালিটা ছিল, আমার জানা ছিল না। তো যাই হোক, খুবই পেলাম। তারপর একটা
হয়তো দায়, কিন্তু আমি যেটা ঠিক করলাম যে আমি আর ওই ভারটাকে নেব না। রাইট, আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে প্রথম ইয়েতে সেঞ্চুরি করে ফেললাম, তারপরে পরপর তো আমি ভেবেছিলাম ঠিক যা আমার মনে হবে, যখন যেটা মনে হবে। কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছি যে এটা হয়তো ওরকম হবে না, মানে ওটা ফিল গুড ছিল, তারপরে এটা ফিল ব্যাড, এবং বিভিন্ন ইয়ের সময় তখন ইনস্টিংটিভলি আমার যেটা স্বাভাবিকভাবে যেটা আসছিল যে এইটা এখন করতে পারি, সেটা ভাবি কিছুদিন। কারণ মাথায় তো যে কোনো, আমি শিওর তোমার মাথায় এই মুহূর্তে 30টা ছবির প্ল্যান রয়েছে, তার মধ্যে একটা করবে, এটা রাইট চয়েস কিনা ঠিক ঠিক অত ভাবার দরকার নেই। কারণ একটা হলো, আমার একজন বন্ধু বলেছিল সিটের যে কোনো মডেল রাখবি না, যে এই ছবিটার মতো করব। ঠিক 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 যেরম ডিসিকার বাইসাইকেল থিভস থেকে 2টো ছবি হয়েছে, দুটোই ল্যান্ডমার্ক ছবি ভারতবর্ষে, একটা হলো পথের পাঁচালী, একটা হলো দৌবি গাজন, ঠিক, কিন্তু একরকম তো নয় না, একেবারেই আলাদা। তাও দৌবি গাজমিনে ওই শটের মতো যে ওই যে বাবা আর ছেলে বসে রয়েছে, সেরকম একটা শট পাওয়া যায়। সো বি ইন্সপায়ার্ড, বি ইমপ্রেসড, অবজর্ভ ইট। মানে আমাকে কি অন্য কোনো ছবি বা অন্য বিদেশি ছবি ইয়ে করে না। আরেকটা যেটা হয়েছে যে আমার মোটামুটি যেই ছবিগুলো ভালো লাগে সেগুলো বোধগম্য, খুব যে ইসোটেরিক কঠিন, সুতরাং আমার ছবিগুলো সেরকমই হয়। সতীশবাবু সব ছবি বোঝা যায়। ঠিক ঠিক, আমার ফরেস্ট গাম্প দারুণ লেগেছে একেবারেই। প্রথম ছবি যেটা, সেটা একটু ডার্ক হলেও সাংঘাতিক লেগেছিল, মিলোস ফরম্যান, ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুজ নেস্ট, ব্রিলিয়েন্ট ফিল্ম। সেটা খুব মানে ডিস্টার্বড হয়েছে, ডিস্টার্বড এবং খুব এফেক্ট করে যায়, অনেকদিন এফেক্টটা থেকে যায়। হ্যাঁ, সেটা আমি আর আমার বন্ধু বুঝতে পারলাম, আমরা ফোন করে মাঝে মাঝে ওটা নিয়ে কথা বলছি। তার আগে যেতাম একটা হলিউডের ছবি দেখতাম, মজা করে চলে আসতাম। তো এইভাবেই আর কি যে এক্সপেকটেশন তখন, হ্যাঁ নিশ্চয়ই। তারপরে তো বললাম যে অতদিন রিলিজ হচ্ছিল না, বললাম হলো না, না এই যে একটা প্রথম তীরে এসে তরি ডুবলো। কিন্তু এই যে একটা প্রথম, আপনি বলছেন ভার আমি নিইনি, কিন্তু একটা ভার তো চলে আসেনি। না না, প্রথমটা ছিল না, এবং সেই ভারটা পরের ছবিটা করার জন্য আপনার জন্য ইজিয়ার হয়ে গেছিলো পরের ছবিটা করা, অবভিয়াসলি। হ্যাঁ, কিন্তু আবার ডিফিকাল্টও হয়েছিল যে লোকে তো প্রথমে যাবে বলছে যে আপনার ছবির জন্য ওয়েট করছি, আপনার ছবির জন্য ওয়েট করছি। ঠিক ঠিক, দ্য ওয়েট অফ এক্সপেকটেশন, যেটা পথের পাঁচালীর পর অপরাজিতটা একেবারেই চলল। হ্যাঁ ঠিক, কিন্তু অপরাজিত তো মানে ইন আ ওয়ে ইভেন হ্যাঁ 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 বেটার ফিল্ম, মানে ওইটা দেখে আমি ভেবেছিলাম যে এইটা কি করে হতে পারে, যে মানে একটা মানুষ কি করে এই ছবিটা বানায়, ঠিক, এতটা রিয়েলিস্টিক, এতটাই ব্রিলিয়েন্ট। এই মানে আমার মনে হয় একজন ভূতের ভবিষ্যৎ যেটা ডিসকভারিং হিম ইভেন টুডে, মানে যতবার দেখি এখন মাঝে মাঝে স্নিপেটস দেখায় ঠিক বিভিন্ন ফিল্মে, অরণ্যের দিন রাত্রি সেদিন প্রথম সিকোয়েন্সটাই কি মানে ডিটেইলিং, মানে ওই আস্তে আস্তে ওদের কথার মধ্যে প্রথম ইন্ট্রোডিউস করে দিল কে। হ্যাঁ, এবং ওই তারপরে এবং তার মধ্যে মজা একটা জঙ্গলের একটা শট আছে, যেটা মোশন ব্লাডটার মধ্যে নামগুলো আসে। হ্যাঁ, ব্রিলিয়ান্ট, মানে ওটা তো আইকনিক, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। হ্যাঁ, এবার না এই যে একটা ছবির সত্যি ভূতের ভবিষ্যৎ হ্যাজ চেঞ্জড মেনি থিংস। মানে আমার মনে হয় বাংলা কমেডি, বাংলা যে কমেডিটা ওয়ার্ক করতে পারে, কমেডি তো বলবো না, এটাকে স্যাটায়ার বলা উচিত, গোয়িং আউট অফ দ্য ফ্যামিলি, কারেক্ট, গোয়িং আউট অফ দ্য ফ্যামিলি, সমস্ত কিছুর বাইরে গিয়ে একটা অন্য ন্যারেটিভ, বাট অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে একটা সোশ্যাল কমেন্ট্রি আছে। দ্যাট ওয়াজ আমার জন্য খুব ফ্যাসিনেটিং। প্রাণে যা আসে করছিলাম, তার মধ্যে একটা সেই সময় আমি সামাজিক ঠিক পলিটিক্যাল ব্যাপার নিয়ে ডিস্টার্ব ছিলাম, সেই জিনিসটা ওটার মধ্যে এসেছিল। ঠিক ঠিক, যারা বোঝার তারা বুঝেছে, আর যারা এন্টারটেইন হয়েছে। হ্যাঁ, দ্যাটস হাউ এ ফিল্ম শুড বি, আমার মনে হয় সব সময়, যে যারা টাইটেল সঙ্গেই ছিল মৌন সব বুদ্ধিজীবী মৌন মিছিল করছে না, এরা ওরা সুশীল সমাজ, কারোর সাথে কেউ লড়ছে না। ঠিক, এই যে একটা, এটা তো একটা জার্নি, মানে ভূতের ভবিষ্যতের কত বছর হলো? 13 বছর হলো। So I'm told 13 বছর না, 13 years, বাট ইট ডাজন্ট ফিল লাইক, মানে এটা একদমই ফিল হয় না যে
13 বছর আগের, কারণ আমার মনে হয় সেদিন দেখলাম এই যে এই 13 বছরের তো একটা জার্নি আছে, এই 13 বছরের তো একটা নিজস্ব আপনার একটা জার্নি আছে, তারপর অনেকগুলো ছবি হচ্ছে। আমার পার্সোনাল তার মধ্যে খুব ফেভারিট হলো বরুণবাবুর বন্ধু। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ছবিটা, এবং আমার মনে হচ্ছে এত সিম্পল একটা ছবি, এত সিম্পলিস্টিকলি একটা গল্প বলা যায়, আমার দারুণ লেগেছিল। এই জার্নিটাতে আপনার সিনেমা সম্পর্কে আর কি নতুন রিয়েলাইজেশনস তৈরি হলো এই কাজ করতে গিয়ে? Every film is a new experience, new realization. বরুণবাবুর বন্ধুটা যেন আমার গল্পটার বেসিক প্লটটা অনেকদিন ভালো লেগেছে। এটা তো একটা পাবলিশড গল্প, কিন্তু আমি জাস্ট গল্পের বেসিক প্লটটা ছাড়া পুরোটা বন্ধ করে দুটো যে পাবলিশ ওয়ার্কগুলো করেছি তাই হচ্ছে, বন্ধ করে নিজের স্ক্রিপ্ট লিখেছি, ক্যারেক্টারগুলো নিজের মতো চাইছি কন্টেম্পোরারি। তো এখন যেহেতু সবাই জানেন করে দিচ্ছি যে বন্ধু প্রেসিডেন্ট হচ্ছে বাঙালি, সেইটা আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে নট বিলিভেবল। তারপর প্রণববাবু হওয়ার পর আমার মনে হলো যে এখন দিস ইজ ক্রেডিবল। তখন করা এবং সৌমিত্রদার সাথে একটা ছবি করার ইচ্ছে আর কতদিন থাকবে, ইটস ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ওনারও খুব ভালো লেগেছিল, উনি সমানে বলে যাচ্ছিলেন যে অনেকদিন বাদে আমার আরও কিছু বলেছিলেন, সেগুলো আর নিজের তারিফ করা হয়ে যাবে, সেগুলো আর বলছি না। যে উই এনজয়েড ইউ সি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু এনজয় দ্য অ্যাক্ট অফ ফিল্ম মেকিং। তুমিই বলছিলে যে আমার এই কাজটা এনজয় করবো না, সেদিন বন্ধ করে দেবো একদম। তো আমি অনেকগুলো জিনিস রিয়েলাইজেশন হলো যে, কারণ আমার তো ছবির বাইরেও নিজের একটা জগৎ আছে, নিজের ভাবনা চিন্তা আছে। সেইখানে হয়তো যেহেতু আমি এরকম একটা মিডিয়ামে আছি যেটা পাবলিক পায়, হয়তো এতটা মানে আউটস্পোকেন সেটা কিন্তু আমি হব বলে করিনি। আমার যেটা মাথায় এসছে সেই সময় যেটা মনে হয়েছে ভালো লাগেনি সেটা বলেছি ভালো, এবং খুবই আহত হয়েছিলাম কিছু সেগুলো বেরিয়েছে, এবং আই ডোন্ট রিগ্রেট দ্যাট। তার জন্য আমার হয়তো খেসারত দিতে হয়েছে, হয়তো ছবির সংখ্যা কিছুটা বেশি হতো। তাতে কিছু যায় আসে না যে প্রত্যেক বছরই করতে হবে বা বছরে দুটো করে। আর আমি বিজ্ঞাপনের ছবি করে সংসার চালাতাম প্রথম দিকে, সেটাও প্যারালেলি চালিয়ে যেত, কারণ আমি বুঝেছিলাম যে এই ছবিগুলো ফিচার ফিল্ম বাংলায় করলে এরকম একটা বাজেটের বাইরে গেলে না খুব ডিফিকাল্ট টাকা রিকভার করা। তখন তোমায় ভাবতে হবে আচ্ছা কি খায় এই অডিয়েন্স, কি খায় কি না খায়। তো বেশি লোক যে খায় সেটা তাহলে এগ রোল আর চাউমিন করতে হবে, সেটা না করে সেই সময় আমার যদি মনে হয় যে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াই, তাহলে বিরিয়ানি বা কোনো সময় একটা গোয়ার নিয়ে, যদি আমি রান্নায় অষ্টরম্ভা কিছুই পারি না, স্ত্রী খুব ভালো। তো আমি দেখেছি যে ও প্রত্যেক দিন করতো, নিজে কাজ করতো, কিন্তু যখন করতো সাংঘাতিক এনজয় করো। মানে যারাই চেনে, আমার ভাইটাই কয়েকজন খুব ভালো রান্না করে, আমার শ্বশুর মশাই নিজে খুব ভালো রান্না করতো। আমিও কিন্তু রান্নার ব্যাপারে আমার উনি খুব ওই একটা রামের গ্লাস নিয়ে হাফ প্যান্ট নিয়ে, আবার তার সাথে লাগতো সাইড কিক লাগতো, সে কেটে কুটে দিত, করে দিত উনি আর কি ফাইনালি এটা। তো সেটাই আর কি। এবং 25 বার জিজ্ঞেস করতে ভালো লেগেছে নাকি, ঠিক হয়নি, এই হয়নি সেই হয়নি। আচ্ছা, অপরাজিত যখন বানাচ্ছেন আপনি, আমরা অনেক শুনেছি আপনার, অনেক বেশ কিছু ইন্টারভিউতেও শুনেছি, বেশ কিছু প্রিন্টেড ইন্টারভিউতেও শুনেছি, কাস্টিং এইসব নিয়ে একটা ডিফারেন্ট আলোচনা হয়েছে। বাট আমার সবচেয়ে বেশি যেটা মনে হয়েছিল যে আপনার প্রিপারেশনটা বা আপনার মেন্টাল প্রিপারেশনটা, যে আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম অন সত্যজিৎ রায় নিজের, মানে সত্যজিৎ রায়কেই দেখাবো আমি, এবং ওই প্রসেস অফ দ্য ফিল্ম মেকিং আমি দেখাবো। এটার জন্য আপনার কতটা সময় লেগেছে টু গেট প্রিপেয়ার্ড ইয়োর সেলফ? কারণ এইটা তো একটু সময় লেগেছিল, কারণ আমি একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি জানি যে প্রত্যেক বছরই করতে হবে, প্রত্যেক বছরই দুটো করে। আর আমি বিজ্ঞাপনের ছবি করে সংসার চালাতাম প্রথম দিকে, সেটাও
ট্রেপিডেশন হচ্ছিল যে মানে আমি অনেকেই বলেছিলাম যে এরপর হয়তো হেলমেট টেলমেট পরে বেরোতে হবে রাস্তাঘাটে, পান থেকে চুল কষলি। আমি একটা বাবুদাকে গিয়ে বললাম, তো বাবুদা বেশ সময় নিয়েছিলেন এটা ভেবে বলতে, শেষ পর্যন্ত ঠিক হলো যে মেন ইয়েগুলো করা। তারপরে আমার একটা জিনিস বলেছিলেন, তাতে আমি খুব যার পর নাই আহ্লাদিত হয়েছিল যে কেউ যদি করে তুমি করলে আমি খুশি হব। আর ছবিটা দেখে ওনার খুবই মুভড হয়েছিলেন, সেটা তো পার্সোনাল কারণেও। যে আমি একটা সময় পেয়েছিলাম, সেটা হলো সেই সময় লকডাউন যাচ্ছিল, তাতে আমি আমার সাথে যে স্ক্রিপ্ট লেখে আরেকটি মেয়ে যে বাবুদাদের বাড়িতে রেগুলার যায়, একজন হার্ভার্ডে পড়ায়, এদের সাথে বসে বেসিক স্ট্রাকচারটা করে ফেলতে পারলাম। এবং কি কি পড়বো, টু মেনি দিয়ে তো মুশকিল হবে, হাজার হাজার বই আছে। মারি সিটন একটা আছে, একটা বিষয় চলচ্চিত্র বা ওর বাই ডেজ উইথ অপু। এছাড়া পরবর্তীকালে ঠিক করলাম যে আমরা কয়েকজনের কাছে পার্সোনালি যাবো। একজন যেমন সৌমেন্দু রায়, উনি বেঁচে ছিলেন, একমাত্র ইউনিটের মেম্বার। তো সেইখানে গিয়ে সেটা বৃথা যাওয়া হলো না, আমরা কিছু তথ্য জানতে পারলাম যেগুলো কেউ জানতো না এর আগে, কোনো বই লেখা হয়নি, বাবুদাও জানতেন না। সেটা আমি রেখেছি ছবিতে। আচ্ছা, এর মধ্যে কিরকম মানে যেরকম একটা বলতে পারছি, যেদিন বৃষ্টির সিনটা হলো সেদিন সত্যিই বউ ছিলেন না। উনি আছে ছবিটার মধ্যে, কলকাতায় কাজে চলে আসতে। ঠিক 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 বংশী চন্দ্রগুপ্ত এবং সুব্রত মিত্র মিলে ওটা। ঠিক ঠিক ঠিক। এছাড়া আরেকটা ছিল যে ওই যে একটা ইয়ে আছে না, যে সর্বজয়ার ওই যে কান্নাটা ড্রাউন করে সাইলেন্ট করে দিয়েছিলেন খালি মিউজিক এক্সট্রা, সেইটার একটা ভার্সন নিয়ে বললেন আমাদের সৌমেন্দু রায়। তো সেইটা যখন আমি দেখাচ্ছি, তার একজন আত্মীয়, তিনি আবার আমার খুবই গুরুজন এবং স্থানীয় শিক্ষক, তার ব্যাপারটা হয়তো ওটা তো ভালো লাগছে না, কিন্তু দিস ইজ হোয়াট হ্যাড হ্যাপেন্ড, আমি জানি, আমি সেটা দেখাবো না কেন। ঠিক ঠিক। সেখানে আমায় হেল্প করেছেন বিভিন্ন জায়গায় আর কি। কাউকে বলছে ঢুকু ঢুকু খাচ্ছে, সেটা লেখা রয়েছে আর পি গুপ্তর বইতে। অন্নদা বংশী, তার নাতনি ফোন করে বলেছে খুব ভালো লেগেছে, আপনি যাওয়াটা, কিন্তু এই যে উনি, আমি বললাম দেখুন মদ তো আমিও খাই, আর বিজ্ঞাপনে কিন্তু এগুলো হয়, আমিও বিজ্ঞাপনে কাজ করেছি, এটা তো খারাপ কিছু না। আর দ্বিতীয়ত এটা লেখা রয়েছে, প্রামাণ্য সত্য আর কি। হ্যাঁ, প্রামাণ্য মানে গুল মারতে যাবেন কেন আর পি গুপ্তর মতো লোক। তো আমি বলছি যে আপনি তো তখন জন্মাননি, আপনি ছিলেন না, আপনাকে বলেননি, আর বাড়িতে এসে তো কেউ বলবে না যে আমি এরকম একটু ছোট করে মারি। তো সেটা বিভিন্ন সময় আর কি। আমার বন্ধু ওই সারা রাত জেগে প্রিপেয়ার করতো, তারপর দেখেছি হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় হোমিওপ্যাথি শিশিতে রাম ভরে নিয়ে যেত, জেগে থাকার জন্য সেটা। তো সে আনফর্চুনেটলি নেই। তো সেটা তো বললে তার যদি অসুবিধা হয়, বা ছেলেপুলে বা থাকতো, তাহলে তাদের হয়তো ভালো লাগতে পারতো, মানে যে হি ওয়াজ এ জিনিয়াস, মাই ক্লোজেস্ট ফ্রেন্ড স্কুল। তো এইরকম আর কি, যে এবং সেখানে সেই রিসার্চটুকু হয়েছে। কিন্তু এটা ভীষণ, আমি তো আর পিএইচডি করছি না নিয়ে, মানে রিসার্চ করে পাঠিয়ে দিচ্ছি, কিছুটা একটু ইয়ে করে নাও, কিছুটা ওই মানে এরকম একটা হতে পারে, হ্যাঁ। এবং সেটা আমাকে খুব হেল্প করেছিলেন একজন ডাক্তারবাবু, আমি জানতাম না কে, এরকম কিছু টুকরো 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 সিন করেছিলেন, আমি তো স্পট করলাম যে কি। তাই আমি বললাম যে এরকম ভালো, আমি সাহস পাচ্ছি এখন যে এরমভাবে একটা দাঁড় করানো যায় আর কি। তো এই ধরনের যে সতীশবাবুর মা এর সাথে ওর এক বন্ধুর সাথে কথা বলছে যে এই মানিক যে
এত ইয়ে করালাম, তারপর শান্তিনিকেতনে আকাশলে এত ভালো চাকরি করতো, ও দিয়ে বকে যাবে সিনেমা করতে গিয়ে। তো বলছে যে না, মানিক তো বকার ছেলে নয়, দেখো একদিন জগৎ জোড়া নাম করবে। কিন্তু এইগুলোতে আবার গ্যাপও থাকে, গলত থাকে। আমি 2-3 জনকে যারা সত্যজিৎ বিশারদ সেরকম কিছু লোককে নিয়েছিলাম, তারা কেউ আমায় বলেনি। যেটা হঠাৎ একজন বললো, আমার এত মন খারাপ হলো, এখন আমি বলছি, সেটা হলো সত্যজিৎবাবুর মা নাকি বাঙাল ভাষায় কথা বলতো। সুপ্রভাত। ও আচ্ছা, এই কথাটা আপনাকে তখন কেউ জানায়নি? আচ্ছা, তাহলে আপনি ইনকর্পোরেট করুন। নিশ্চয়ই। আপনি নিজে বাঙাল তো? হ্যাঁ। আপনি কি বাঙাল? হ্যাঁ। আচ্ছা, দুদিক থেকেই। বেশ বেশ। সত্যজিৎ রায়কে নিয়ে মোটামুটি এখনো অবধি অনেক রকম কাজ তো হচ্ছে, বাংলায় হচ্ছে, বাংলাতেও বাইরেও হচ্ছে। বাইরে কম, বাংলায় অনেক বেশি হচ্ছে। আপনার কি কখনো মনে হয় যে একটু বেশি হচ্ছে, একটু কম হলে ভালো হতো, এরকম আপনার কখনো মনে হচ্ছে? সেটা আমায় অনেকে জিজ্ঞেস করতে পারে, যে তুমি এই জিনিসটা, এই দুটো হয়ে গেল, তারপর কি বলছে এবার কি ট্রিলজি হবে? না ঠিক আছে, হ্যাঁ, কি করা যাবে, আমার হয়তো এটা অবসেসিভ কম্পালসিভ একটা ডিসঅর্ডার রয়েছে। আর ওনাকে নিয়ে সিনেমা খুব বেশি হচ্ছে কিনা জানি না, কিন্তু ওর সিনেমার ইনফ্লুয়েন্স সেটা স্করসেসির ছবিতেও ছিল। ওয়েস অ্যান্ডারসন নিজেই বলেছে, ঠিক ওই ইন্সপায়ার্ড দিয়ে তো বললো, নো আই স্টোল হিজ ওই মেমোরি গেমের, এটা একদম তুলে দিয়েছে। তো এরকম ফিল্ম মেকারদের তো ইনফ্লুয়েন্স থাকবেই অন্যদের ওপর, তাতে ইনকর্পোরেটেড হবে বিভিন্নভাবে। তো সেটা তো আশ্চর্য কিছু না। আর হবে কি না জানি না, তবে মানে আমি আর ছবি করতে পারবো কি না এরপর, নিজে পুরোপুরি নিজে আর কি, হয়তো ক্রিয়েটিভিটি। আরেকটা খুব আমার মনে আছে যে সাংঘাতিক মেটেরিয়াল আছে রিগার্ডিং সত্যজিৎ, নট উইথ হিজ অনলি হিজ ফিল্মস এক্সেট্রা। একটি বিশেষ ঘটনা যেটাকে একটা অলমোস্ট থ্রিলারের জায়গায় নিয়ে যাওয়া যায়, ওর জীবনের ঘটনা। থ্রিলার, হ্যাঁ, থ্রিলার হলেই তো থ্রিলারও। সেইটা আমার একটা নিজের মধ্যেই, আমার প্রডিউসার রেডি আছে, এটা খুবই খরচ হবে, খুব বিদেশে শ্যুট আছে, তো সেটা আদৌ করবো কি না সেই নিয়ে। কিন্তু মানে আপনার ক্ষেত্রে তো আমার মনে হয়, আপনার আগের ইন্টারভিউতেও শুনেছি আপনার একটা অবসেশনই আছে সত্যজিৎ রায়কে নিয়ে এবং ওনার বডি অফ ওয়ার্ক নিয়ে, মানে সব কিছু নিয়েই, শুধুমাত্র ওনার। তবে এইটাকে ছেড়ে আমি যেতে চাই কোনোভাবে, যদি নিজে থেকে ঢুকে পড়ে। রাইট। এবার দেখুন, ইনফ্লুয়েন্স তো থাকবেই। যারা মানে যে কোনো মানুষের, আমার যদি আজকে ধরুন আমি যেই সময়টা বড় হয়েছি, নিজের ওপর ছিল, অবশ্যই ছিল। নায়কের ড্রিম সিকোয়েন্সে, বার্গম্যানের একেবারেই তাই, ড্রিম সিকোয়েন্সের। হ্যাঁ, সেটা আমার মনে হয় যে কোনো ফিল্ম মেকারের মধ্যে, সে তো অরিজিনাল একেবারে নতুন কিছু করে না, সে ইনফ্লুয়েন্স নিয়ে নিজের মতো করে একটা ওয়ার্ল্ড তৈরি করে, সেটা তো থাকবেই। আমার পার্সোনালি মনে হয় অনেক সময় যে একটা চর্বিত হয়ে যেতে পারে একটা পয়েন্টে, এবং সেখানে হয়তো মার্কেটে, যেহেতু সত্যজিৎ বাবুর একটা নিজস্ব অ্যাকসেপ্টেন্স এখনও আছে, বাঙালির মধ্যে তো আছে, রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়, এই দুজনের অ্যাকসেপ্টেন্স থাকবেই। সেই অ্যাকসেপ্টেন্সটা বা সেইটাকে একটুখানি ইউটিলাইজ করাটা প্রবণতা আমি অনেক সময় ফিল করি, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমার মনে হয়। আরেকটা ঋত্বিক ঘটকের বড় ছবি হচ্ছে, হয় যে অবশ্যই হচ্ছে। আরেকটা জিনিস আমি বলি, যেটা হলো যে এই ফেলুদা বিষয়টা, এটা তো অ্যাকচুয়ালি একটা কিশোর সাহিত্য, আমরা কিশোর সাহিত্য হিসেবেই পড়েছি। এটা জাস্ট আপনার ওপিনিয়ন পড়ে সেরকম কিশোর সাহিত্য, একদমই তাই। আমি সেটাই জিজ্ঞেস করতে চাইছি যে কিশোর সাহিত্য, অথচ আজকের দিনে দাঁড়িয়েও আমরা প্রচণ্ড এনজয় করি ফেলুদার গল্প বা ফেলুদার যে কোনো রকম কানেকশন। মানে আই এম এক্সাইটেড টু সি দিস ফিল্ম, যত কাণ্ড কলকাতাতেই, কারণ আমি জানি যে কোথাও না কোথাও ফেলুদা রেফারেন্স পাবো আমি। অ্যান্ড এটার কারণ আপনার কি মনে হয়? এটার একটা কারণ তো ওয়ান জেনারেশন গ্রোয়িং আপ উইথ দ্যাট। মানে আমাদের কাছে বাদশাহী আংটি একটা বোমার মতো ছিল, ঠিক। তার আগে অনেকে মিস করেছে যে সন্দেশে ফেলুদার,
কিন্তু বাচ্চাই আংটি ওয়াজ লাইক আ বম। এবং তারপর ওটা জড়িয়ে পড়া, বিং পার্ট অফ দ্যাট অ্যাডভেঞ্চার, এভরি ইয়ার পূজাবার্ষিকীর জন্য ওয়েট করছে, দেশে তখন বেরোতো, সেই সব আছে। যেটা হয়তো তারপর সিনেমাও হয়েছে, যেটা হয়তো ব্যোমকেশ অতটা হয়নি, হয়েছে, কিন্তু ফেলুদার একটা আর আরেকটা হলো যে এই যে ল্যাঙ্গুয়েজটা গেসলাম, যেভাবে উনি লিখতেন, ফেলুদা দিয়ে অনেকে বাংলা যারা পড়ে না, ইংরাজি মাধ্যম স্কুল টুলে পড়ে, কম পড়ে, তাদের বাংলায় ঢোকানোর একটা রুট হচ্ছে আমার মেয়েকেও সেভাবে ঢোকানোর চেষ্টা করেছিলাম, যে ফেলুদাটা পড়ো, পড়ে ক্লাইম্যাক্সের আগে ছেড়ে দাও, বলো এবার তোমায় নিজেকে পড়তে হবে, এটাকে জানতে হলে। আমার মেয়ের দুষ্টু বুদ্ধি করে সদ্ব্যবহার করে পাশের বাড়িতে গিয়ে বাবুন কাকুর কাছ থেকে ওটা পড়িয়ে দিই। আচ্ছা আচ্ছা, না আরেকটা জিনিস আমার মনে হয় যে ধরুন এখন যদি আমি ফেলুদার কথা বলি, এই যে বলছি কথাটা, একটা না ডিফারেন্ট ডোপামিন রাশ হয় আমার, জাস্ট টু টক অ্যাবাউট ফেলুদা। আমার মনে হয় ছোটোবেলা কৈশোরটা আমাদের যতটা জুড়ে ছিলেন ফেলুদা এবং সত্যজিৎবাবু নিজে, ওইটা না আমার মনে হয় আমাদেরকে আবার ওই নস্টালজিয়াটা ফিরিয়ে নিয়ে যায়, সেটাও একটা তবে কারণ শেষ হতে পারে। দিকে কিন্তু আবার আমি বলবো, যেরকম সত্যজিৎবাবু শেষের দিকের ছবিগুলো একটু মানে মনে হচ্ছে এই কি এটা কি সত্যজিৎ রায় ছবি, সেটা কিন্তু ফেলুদার ব্যাপারে। হ্যাঁ ঠিক, যেমন আমার পার্সোনালি কয়েকটা গল্প জাস্ট ভালোই লাগেনি। একটা হলো লন্ডনে ফেলুদা, যেটা আমার পড়তে একদম ভালো লাগেনি। রবার্টসনের রুবি আমার পড়তে একদম ভালো লাগেনি। আর হলো টিনটোর শিশু, এই তিনটে গল্প একদম ভালো লাগেনি। হ্যাঁ, সেখানে কোথায় থামতে হয় সেটা সিনেমার ফিল্ম মেকারদের তো হব বটেই, কারণ অনেক মাস্টার্সদের দেখা গেছে শেষের দিকের কাজগুলো তাদের মতো না, তাদের এখন এটা অন্য কেউ করলে হয়তো ঠিক আছে, অন্য কেউ করলে তার বেস্ট ফিল্ম হতে পারে। মানে আজকে সত্যজিৎ রায়ের পরের দিকের ছবিগুলো আমি অনেক সময় বলি আমার সত্যজিৎ রায়ের হিসাবে বোধহয় অত ভালো লাগছে না, কিন্তু অন্য কারোর কেরিয়ারের বেস্ট ফিল্ম হতে পারে ওটা, সেটাও একটা পসিবল, সেটাও একটা সম্ভাবনা। যাক, আমরা যতকাণ্ড কলকাতাতে রিলিজ হচ্ছে 26শে সেপ্টেম্বর। আমাকে খুব বেশি বলতে হবে না এটার জন্য, আমি জানি যে মানুষ নিজে থেকেই যাবে। আমার অডিয়েন্সের কাছে আমি পরিষ্কার করে এটাই বলবো যে আমরা যেই সমস্ত ফিল্ম মেকাররা আমাদের এই সময়টা জুড়ে এসছেন এবং যারা খুব ইম্পর্টেন্ট কিছু ছবি আমাদের দিয়েছেন, তার মধ্যে অনিক দত্ত একজন, সেটা আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। সুতরাং তার সত্যজিৎ রায়ের প্রতি অবসেশনটাও খুব রিয়েল একটা অবসেশন এবং ইনফ্লুয়েন্সটাও খুব রিয়েল। সেখান থেকে ঠিক কিভাবে তিনি অ্যাপ্রোচ করেছেন এটা জানার জন্য আমি তো দেখতে যাচ্ছি, আপনারাও অবশ্যই যাবেন। আপনার যদি কিছু বলার থাকে আপনি যদি দর্শকদের বলতে পারেন। হ্যাঁ, আমি না দর্শকদের বলার কিছু নেই, কারণ প্রথম ছবি থেকেই বুঝে গেছি যে তারা দায়িত্ব নিয়ে নেবে, ঠিক যদি ভালো লাগে, ঠিক, আর যদি ভালো না লাগে তাহলে করার কিছু নেই। আমি বললাম আপনারা চেপে যাবেন, তারা যে চেপে যাবে ঠিক। এবং না আমার মনে হয় এখন দর্শকরাও সেটা খুব করেন, যে একটা ছবি দেখে এসে যদি তাদের ভালো লাগে তারা কিন্তু সবসময় আরো 5টা মানুষ আরো 10টা মানুষকে বলেন। এবং সিমিলারলি যদি খুব বেশি হাইপ হয়, খুব বেশি হয়, ঠিক, যে বাবা তেমন তো কিছু হলো না, ঠিক, সেটা হলে আর কি মার্জনা করে দেবেন। কিন্তু চেষ্টা হয়েছে আর কি, আমার শারীরিক অসুস্থতা ইত্যাদি নিয়েও আমার পুরো টিম খুবই খেটে খুঁটে ওটা করেছে। আমার ডিওপি, আমার চিফ যারা অ্যাসিস্ট্যান্ট ছিল, অ্যাসোসিয়েট। বেশ, আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা আমি বারবার বলি আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ, আপনারা জানেন। টাটা। অবশ্যই হলে দেখতে যান যতকাণ্ড কলকাতাতেই। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।